দিনটা হলো 13ই মে 2024। আজ আপনাদেরকে শোনাবো বাঙালি তথা ভারতবর্ষের ট্রেকারদের স্বপ্নের গন্তব্য সান্দাকফু ট্রেকের প্রবেশদ্বার এক অপূর্ব সুন্দর গ্রামের গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ভ্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 13ই মে 2024 আর আমি এখন দাঁড়িয়ে আছি ধোত্রে, দার্জিলিংয়ের ছোট্ট অফবিট সুন্দর একটা গ্রাম ধোত্রে, যেটা সান্দাকফু যাওয়ার জন্য ভীষণই একটা বিখ্যাত রুট। সেই জায়গায়, সেই গ্রামে চলে এসেছি। আমরা ছিলাম সেপিতে, সেখান থেকে ধোত্রেতে কিভাবে এসে পৌঁছলাম সকালবেলা একদম কম খরচে, মাত্র 300 টাকা মাথা পিছু খরচে আমরা এখানে চলে এসেছি। এবং এখানে এসে কোথায় উঠেছি সেই সমস্ত কিছু বিবরণ চলুন একবার ঘুরে দেখে নিই প্রথম থেকে, সকাল থেকে এই অবধি। আর আমি এক্স্যাক্ট কোন লোকেশনে দাঁড়িয়ে আছি সেটা জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ধোত্রে ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে আমরা এই শেপি গ্রামে এত ভালোবাসা পেয়েছি মানুষের, এত আশীর্বাদ পেয়েছি বলার নয়। এই সকালবেলা 6টার সময় দুজনেই রেডি হয়ে এসছেন আমাদেরকে সি অফ করবেন বলে। এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। তো যাই কিছু খারাপ হয় সবটাই যে ভালোর জন্য হয় তার প্রমাণ আজকে আবার পেলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে। আমরা শেপিকে বিদায় জানিয়ে যাত্রা করব ধোত্রের উদ্দেশ্যে। আমরা শেপিতে ছিলাম শেপি চামলিং হোমস্টেতে। এটি রাস্তার একেবারে উপরে অবস্থিত ভীষণ সুন্দর ছোট্ট একটা হোমস্টে। ঠিক 6:15 বাজে চলে এসছে আমাদের গাড়ি। এই গাড়িতে করেই আমরা এখন রওনা দেব ধোত্রের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আর এই যে দাদা আর দিদি দাঁড়িয়ে আছেন, ওনারা আমাদেরকে সি অফ করতে এসছেন। ওনাদেরকে বাই বলে আমরা চলে যাচ্ছি এখন। সাধারণভাবে বেশিরভাগ পর্যটক শেপি অথবা শ্রীখোলা থেকে শিলিগুড়ি ফেরার গাড়ি ধরেন, কিন্তু আমরা আমাদের এবারের ট্যুর প্ল্যান সাজিয়েছিলাম একটু অন্যরকমভাবে। আমরা চলে যাচ্ছি এখন এই শেপি গ্রাম থেকে ধোত্রের দিকে। শেপি থেকে ধোত্রের দূরত্ব হলো প্রায় 40 কিলোমিটার। গাড়িতে যেতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা। শেপি থেকে রিম্বিকের মাঝের কিছুটা রাস্তা একটু খারাপ হওয়ায় এই রাস্তার অবস্থা বৃষ্টি হওয়ার ফলে আরও খারাপ হয়ে গিয়েছিল। যদিও এখানে রাস্তার কাজ চলছিল, তবে এই সময় আমাদের ড্রাইভার দাদা রতন দাদা খুব সন্তর্পণে গাড়ি চালাচ্ছিলেন। এখন আমরা যাচ্ছি রিম্বিক বাজারের ওপর থেকে। শেপি থেকে এই রিম্বিক বাজারের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার মতন। তবে তখনও এই বাজারের ঘুম পুরোপুরি ভাঙেনি। আমাদের গত পর্বের ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য বলে দিই, শেপি হলো রিম্বিক থেকে শ্রীখোলার মাঝে, শ্রীখোলা থেকে 1 কিলোমিটার আগে অবস্থিত নৈসর্গিক সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। শ্রীখোলাতে থাকার পূর্ব পরিকল্পনা থাকলেও কিছু খারাপ অভিজ্ঞতার জন্য আমরা বাধ্য হয়েছিলাম শেপিতে এসে থাকতে। তবে আদতে যে তা আমাদের শাপে বর হয়েছিল তা আমরা পরে বুঝেছিলাম। আমাদের শেপি গ্রামের ভিডিওটা দেখে না থাকলে এখনই দেখে নিন প্লিজ। আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম।
অপূর্ব সুন্দর সবুজ পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন এগোচ্ছি ধোত্রের দিকে। চাইলে আপনারা শিলিগুড়ি অথবা এনজেপি থেকে সরাসরি চলে আসতে পারেন এই ধোত্রে গ্রামে, এবং এখানে আসার জন্য মানে এই ধোত্রেতে আসার জন্য কিন্তু শিলিগুড়ি থেকে রয়েছে শেয়ার গাড়িও। এই ভিডিওতেই আমরা আপনাদের সাথে শেয়ার করব সেই শেয়ার গাড়ির নাম্বার, আর ঘুরে দেখাবো পুরো ধোত্রে গ্রাম। এই ধোত্রে হলো সান্দাকফু ট্রেকে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। আপনারা যারা ভবিষ্যতে সান্দাকফু ট্রেকে যাওয়ার কথা ভাবছেন তারা সরাসরি শিলিগুড়ি বা এনজেপি থেকে চলে আসুন ধোত্রেতে, এখানে একটা রাত কাটিয়ে তারপর এখান থেকে চলে যান সান্দাকফু ট্রেকে। এখন আমরা পালমজুয়া নদী ক্রস করছি। ধোত্রে থেকে 7 কিলোমিটার আগে এই পালমজুয়া হলো আরও একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। এখন আমরা যাচ্ছি পালমজুয়া গ্রামের মধ্যে থেকে। দুদিনের ছুটি কাটাতে আসার জন্য এই পালমজুয়া গ্রামটিও কিন্তু দারুণ আদর্শ একটি জায়গা। আমাদের এবারের ট্যুরে আপনাদেরকে পুরো পালমজুয়া গ্রামটা ডিটেলে ঘুরে দেখাতে পারছি না, তবে আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এই গ্রামে এসে থেকে সম্পূর্ণ বিবরণ সহ একটা ভিডিও তৈরি করে আপনাদের জন্য পরিবেশন করার। বর্ষার এত সুন্দর সবুজ রূপ, এইরকম সবুজ পাহাড় বছরের আর অন্য কোনো সময়ে দেখা সম্ভব নয়। তাই কিছু কিছু জায়গায় অসুবিধা থাকলেও পাহাড়ের এমন বেশ কিছু জায়গা আছে যেগুলো বর্ষাতে আসা একেবারেই নিরাপদ। চাইলে আপনারা একটু খোঁজ খবর নিয়ে চলে আসতেই পারেন। রতন দাদার কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য নিতে নিতে অবশেষে আমরা চলেই এলাম ধোত্রেতে। ঠিক সকাল 8:15 বাজে আর আমরা চলে এসেছি এখন ধোত্রেতে। শেপি থেকে প্রায় 40 কিলোমিটার মতন রাস্তা, পুরো 2 ঘন্টা লাগলো আমাদের। এই গাড়িতে করেই আমরা এলাম, আর রতন দাদা আমাদেরকে চালিয়ে নিয়ে আসলেন গাড়ি। ভীষণ ভালো মানুষ, ওনার নাম্বার দেওয়া থাকলো, আপনারা যদি আসেন ওনার সাথে যোগাযোগ করে আসবেন, প্রচুর ইনফরমেশান দেবেন এবং খুব সুন্দরভাবে উনি এখানে পৌঁছে দিয়ে যাবেন। প্রত্যেক দিনই এই গাড়িটা চলে শ্রীখোলা থেকে এই দার্জিলিং পর্যন্ত। তো আমরা ধোত্রেতে নেমে গেলাম, এই গাড়িটা কিন্তু এখন দার্জিলিংয়ে চলে যাবে। আমরা হোমস্টেতে চেক ইন করে যাই, তারপর গিয়ে আপনাদেরকে হোমস্টেটাও দেখাচ্ছি। আমাদের সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেইন রোড থেকে দেখতেই পাচ্ছেন জাস্ট কয়েক পা উপরে উঠলেই আমাদের কাঞ্চন ভিউ হোমস্টে, যেখানে এখন আমরা চলে এসেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রুমের সামনে। যদিও আমাদের অনেক দিন আগে বুকিং ছিল এবং আমাদের ওপরে ফার্স্ট ফ্লোরে বুকিং আছে, তবে ওপরে ফার্স্ট ফ্লোরে কোনো একটা ফ্যামিলি এখন চলে আসায় ভদ্রলোক বললেন যে কালকে আমাদেরকে দেবেন, আজকে এই রুমটা একটুখানি মানে অ্যাডজাস্ট করে নিতে। তো যাই হোক, রুমটা একটুখানি দেখিয়ে দিই। এই হলো আমার রুম, একই রকম রুম, ওপরে নিচে। ওপরে যখন যাব কালকে আবার ওপরেরটাও দেখাবো। এখন এখানে একটা 2 বেড রয়েছে, 2 বেডের পাশে সুন্দর জানলার ওপারে ভিউ রয়েছে। এই হলো ভিউ। আচ্ছা, এখানে মাথার দিকে জঙ্গলের একটা ভিউ রয়েছে, এখানেও জানলা রয়েছে, জঙ্গলের একটা ভিউ রয়েছে এই জানলাটা থেকে। ঠিক আছে, এইখানে একটা টেবিল রয়েছে, সেন্টার টেবিল, বেশ বড় সাইজের একটা সেন্টার টেবিল, একটা চেয়ার। এখানে আরেকটা সিঙ্গেল খাট রয়েছে। আর রুমের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে, খুব একটা ছোট কিন্তু নয়। আর এখানে জিনিসপত্র রাখার জন্য একটা সেলফ মতো করে দেওয়া রয়েছে, এটাও বেশ কাজের। বাথরুমটা আমি নিজেও এখনো দেখিনি। হ্যাঁ, ওহ যাক, বাথরুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কুমোড আছে, গিজার আছে, আয়না, বেসিন, বালতি, টিস্যু সমস্তটাই আছে, শাওয়ার। যাক বাবা, জুতো দেওয়া রয়েছে, ভালোই লাগলো। হোমস্টেটা খুব সুন্দর একটা লোকেশনে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ভালো লাগছে এই হোমস্টেটা ধোত্রের। এখানে সুন্দর আয়না দেওয়া রয়েছে।
দরজা থেকে একদম সোজা, মানে এই দরজা থেকে বেরিয়ে এইখানেই আসে কাঞ্চনজঙ্ঘা। এই যে সাদা মেঘটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানেই আসে। এখন তো ঢাকা পড়ে আছে। দারুণ সুন্দর লোকেশনে এই হোমস্টেটা, বেশ ভালো লাগছে এসে। ফার্স্ট লুক, এবার পুরো এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটা তো এখানে থাকার পরে বুঝতে পারবো এবং সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। চা দিয়ে গেলেন, আমরা আসার সাথে সাথে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপর বেরোবো, একটু বাইরেটা ঘুরে দেখতে, ঠিক আছে? আমরা এখন এই কাঞ্চন ভিউ হোমস্টের একদম ছাদে যাচ্ছি। ওখান থেকে চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখাবো। চলে আসুন আমার সাথে। আচ্ছা, আমার পিছনে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, একটা মেন রোড, ওই রাস্তা ধরেই কিন্তু আমরা এসেছি। ওই মেন রোড থেকে এই উঠে আমাদের হোমস্টে, আর ওই দিকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, একদম ওইখানেই পুরো কাঞ্চনজঙ্ঘাটা আসে। আর এই দিকটায় মানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, সরু একটা রাস্তা দেখুন, ওইটা হচ্ছে পুরো ধোত্রেটা দেখা যাচ্ছে, ধোত্রে বাজারটাও ওইদিকে, মানে পুরো ধোত্রে গ্রামটাকে কিন্তু এখান থেকে সুন্দর দেখা যাবে। এর লোকেশনটা এত সুন্দর, একটা সাইডে অ্যালুফ এবং চারপাশটা একদম নিরিবিলি পরিবেশ। ওইখানটা একটু কনজেস্টেড, কিন্তু এই জায়গাটায় আসলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। চারপাশটা অসম্ভব সুন্দর। আর এই দিকটা দেখুন পুরো ওপেন, এখানে সবকটা রুম থেকেই কিন্তু আপনি এই ভিউটা পাবেন, পুরো ওপেন এই দিকের ভিউটা। ডান দিকে এই যে চলে যাচ্ছে টংলু যাওয়ার রাস্তাটা, আর ঠিক তার পাশ থেকে পাইন ফরেস্ট আর তার পিছনের পাহাড় পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এই দিক থেকে মানে টংলু যাওয়ার রাস্তার পাশ থেকে এখান থেকে কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে মানেভঞ্জন, তারপরে আসবে সীমানা, সীমানার পরে এইখানে হচ্ছে সুখিয়া পগড়ি দেখা যাবে, একটু এই কালো মেঘ এখানে ছেয়ে গেছে বলে। সুখিয়া পগড়ির পরে নিচে এখান থেকে দেখা যাবে মিম টি গার্ডেন, মিম টি গার্ডেনের পরে ওই দিকে হচ্ছে দার্জিলিং। এই পুরো ভিউটা কিন্তু আপনারা ঘরে বসেই পাবেন। আমি যদিও ছাদ থেকে এসে দেখাচ্ছি, কিন্তু ঘর থেকেও আপনারা সেম ভিউই পাবেন। এখানে এখন টেম্পারেচার মোটামুটি 15 ডিগ্রি সেন্টিগ্রেড মতন চলছে। খুব প্লিজেন্ট একটা ওয়েদার আজকে, যেহেতু সানি আছে, দারুণ লাগছে এখানে এসে। আর নেটওয়ার্ক এখানে আমার জিও ভোডাফোন দুটোই বেশ ভালো ধরছে। জিও 5G আসছে দেখছি, আর এয়ারটেলেরও ফুল টাওয়ার রয়েছে, তো মোটামুটি নেটওয়ার্ক নিয়েও কোনো সমস্যা নেই। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, যেটা দেখাচ্ছিলাম আমাদের ছাদ থেকে টংলুতে যাওয়ার রাস্তা, মানে সান্দাকফু ট্রেকেও যারা যান এই রাস্তা দিয়েই চলে যান, এখানে চেকপোস্ট রয়েছে। আমাদের ইচ্ছা আছে কালকে টংলু ট্রেকটা করে আসবো। আর আমাদের হোমস্টে থেকে একদম মানে আমাদের হোমস্টেটাই ফার্স্ট আর কি, এখান থেকে বেরোলে ওই হোমস্টেটাই ফার্স্ট আসবে। দারুণ জায়গায় আছি আর কি, খুব মজা হচ্ছে যে এরকম সুন্দর একটা লোকেশানে হোমস্টেটা বুক করেছি অনলাইনে দেখে, ভীষণ ভাল লাগছে। একদম অ্যালুফ একটা লোকেশান, আর এখান থেকে জঙ্গলের রাস্তাটাও খুব সুন্দর। একটুখানি যাব হাঁটতে আজকে জঙ্গলের রাস্তায়, কিন্তু পুরোটা কালকে যাব, আর পুরোটা আপনাদেরকে কালকেই দেখাবো। হোমস্টেতে চেক ইন করার পরে হালকা খাওয়া দাওয়া করে, মানে সামান্য একটু ব্রেকফাস্ট, রুটি আর সবজি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এই ধোত্রে গ্রামটা ঘুরে দেখতে। ভীষণ সুন্দর একটা ছোট্ট গ্রাম। আজকে সারা দিন আমাদের ভিডিওতে থাকবে এই ধোত্রে গ্রামের আনাচ কানাচ, সবটা ঘুরে দেখিয়ে সমস্ত তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করব। যদি আপনারা ধোত্রেতে আসেন তাহলে কি কি দেখবেন, কতদিন থাকবেন, এখানে আসার জন্য সেরা সময় কোনটা, ধোত্রের সাথে আর কোন কোন জায়গা আপনারা প্ল্যান করতে পারেন, সেই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত। এই রাস্তা দিয়েই কিন্তু আমরা সকালবেলা এসেছি। এই যে এইখানে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়ে পাশেই দেখবেন একটা বোর্ড রয়েছে, হিমালয়ান রেড পান্ডা। এই বোর্ডের পাশ থেকে এই যে সোজা রাস্তাটা উঠে যাচ্ছে, ওখান থেকেই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, আর ডান দিকেই হচ্ছে টংলু যাওয়ার রাস্তা। এখন দাঁড়িয়ে আছি তিন মাথার মোড়ে, এখানেই এসে আমরা সকালে নেমেছিলাম। এই যে বাঁদিকে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়েই মনেস্ট্রি এবং ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাবে। এখন আমরা ওই দিকেই যাব। এখন আমরা উঠছি বাঁদিকে রাস্তাটা দিয়ে, এটা একটু আপ। কয়েক পা হেঁটে উপরে উঠে আসলেই বাঁদিকে পড়বে একটা সুন্দর ছোট্ট শিব মন্দির। শিব মন্দিরটা আগে দর্শন করে তারপরে ওপরের দিকে যাব। আসুন।
কি সুন্দর কালার ফুলটার। মন্দিরের উপরের পরিবেশ ভীষণ শান্তিপূর্ণ এবং এখান থেকে পুরো ধোত্রেটাও যেমন দেখা যায়, চারপাশ থেকে ভিউটাও খুব অসাধারণ। এখানে এসে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। শিব মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে, ওই রাস্তা দিয়ে আমরা এখন একটু যাচ্ছি, দেখি রাস্তাটা কোথায় যায়। সিঁড়ি দিয়ে কয়েক পা উঠে এসেই ডান দিকে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এখন, আমার পিছনেই রয়েছে একটা বুদ্ধ মনেস্ট্রি। মনেস্ট্রিটা গিয়ে দেখে আসি, ভীষণ সুন্দর লোকেশনে এই মনেস্ট্রিটা। এটা সম্ভবত মনেস্ট্রির পিছন দিক, মানে সাইড দিয়ে আমরা ঢুকেছি। মনেস্ট্রির সামনের দিকে যাচ্ছি এখন। আচ্ছা, মনেস্ট্রিতে এখন রেনোভেশনের কাজ চলছে। মনেস্ট্রি থেকে চারপাশের ভিউটা শুধু একবার দেখুন, সেটা যতটা সুন্দর মনেস্ট্রিটাও ততটাই সুন্দর এবং এটাকে আরও সুন্দর করবার কাজ চলছে এখন। তার কারণ সামনের 23 তারিখ অর্থাৎ 23শে মে রয়েছে এই মনেস্ট্রিতে বুদ্ধা পূজা, সেই জন্য এখন ভীষণ তোড়জোড় চলছে, কাজ চলছে। মনেস্ট্রির দরজাও খোলা রয়েছে, আমরা ভিতরে ঢুকবো, ভিতরটাও আপনাদেরকে দেখাবো। এইরকম 3টে বুদ্ধ মূর্তি রয়েছে এই মনেস্ট্রির মধ্যে। ভীষণ শান্তিপূর্ণ পরিবেশে ছোট্ট একটা মনেস্ট্রি, ভীষণ ভীষণ সুন্দর। এই মনেস্ট্রির ভেতরটা কিন্তু আমি কখনো দেখিনি, কোনো ভিডিওতেও আমার চোখে পড়েনি। এটাও রয়েছে, এটা তো রাউন্ড করা যায়, এখন করা যাবে না যেহেতু কাজ চলছে বললাম যেটা। চারপাশে দেখতে পাচ্ছেন তো সমস্ত জিনিসপত্র রেখে দেওয়া রয়েছে। এইদিকেও দেখুন, এইগুলো সমস্ত জোগাড় করে রেখে দেওয়া রয়েছে, এগুলো দিয়ে সুন্দর করে সাজানো হবে। আচ্ছা, ওই যে রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, ওই সিঁড়ি কিন্তু চলে যাচ্ছে ধোত্রে ওয়াচ টাওয়ারের দিকে। তো আমরা আর ওই সিঁড়িটার কাছে যাচ্ছি না, মনেস্ট্রির একদম সামনে থেকে রয়েছে এরকম একটা শর্টকাট রাস্তা, শর্টকাটটা ধরে আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এই যে রাস্তাটা দিয়ে উঠে এলাম, এদিক দিয়েও কিন্তু সুন্দর বাঁধানো রাস্তা করে দেওয়া রয়েছে। এইটা দিয়ে কিছুটা উঠতে হবে ওয়াচ টাওয়ার অবধি যাওয়ার জন্য। এই যে বাঁদিকের রাস্তা, ওইখানেই শিব মন্দির দেখা যাচ্ছে, আর ওই সিঁড়ি দিয়ে উঠলে আমরা এখানে কানেক্ট করতাম। প্রায় চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। আমরা সমতলের লোক, এই 8500 ফুট উচ্চতায় এসে একটু ধীরে সুস্থেই চলাফেরা করা ভালো। আমাদের মোটামুটি ওই মিনিট 5 মতো সময় লাগলো। আর ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা। এই রাস্তা ধরে আমরা উঠে এলাম, আর এই হলো ওয়াচ টাওয়ার, মানে ধোত্রের সর্বোচ্চ পয়েন্টে আমরা চলে এসেছি। 8500 ফুট। এখানে প্রথমে এরকম একটা শেড করে দেওয়া রয়েছে, তার পাশে এখানে দুটো স্তূপ রয়েছে, আর ঠিক তার পাশে একটা সিঁড়ি উঠে গেছে, ওপরে একটা কাঁচের ঘর করে দেওয়া রয়েছে। ওইখান থেকে একদম টপমোস্ট ভিউটা পাওয়া যাবে। আর এখানে আসলে আরেকটা যেটা সুবিধা, পুরো কাঁচ দিয়ে ঘেরা যেহেতু ঘরটা, বৃষ্টি ফৃষ্টি আসলেও কোনো অসুবিধা নেই। এখন যেমন 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, বেশ রৌদ্র করজ্জ্বলই ছিল। ওয়াও, দারুণ সুন্দর ওয়াচ টাওয়ারটা। তো ধোত্রে বাজার এবং কোলাহল থেকে কিছুটা দূরে এই ধোত্রে ওয়াচ টাওয়ারে এসে আপনি বেশ কিছুটা সময় একান্তে নিরিবিলিতে কাটাতে পারবেন। পরিষ্কার আবহাওয়া থাকলে এইখানে বসে বসে উপভোগ করতে পারবেন
সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে। তার কিছুটা ঝলক দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল পরের দিন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারাও সেই দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে ধোত্রে অথবা সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার সেরা সময় হলো অক্টোবর-নভেম্বর মাস। আমরা এবারে একেবারেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো যাইনি, এবার গেছিলাম বর্ষার পাহাড়ের রূপকে আমাদের ক্যামেরায় তুলে ধরে আপনাদের সামনে পরিবেশন করতে। পাহাড়ের খেয়াল একেই বলে। সকালবেলা ছিল রৌদ্র করজ্জ্বল দিন, কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখন পুরো কুয়াশায় ঢাকা পাইনের বন। সব রকম রূপ দেখতে গেলে কিন্তু এই বর্ষাকালটাই সেরা সময় আমার কাছে পাহাড়ে বেড়াতে আসার জন্য। যদিও এখানে ট্রেক করতে আসার জন্য বলা হয় সেরা সময় অক্টোবর থেকে নভেম্বর মাস, তবে আমার কাছে এই সবুজ পাহাড়ের এক আলাদা মাদকতা আছে, আলাদা ভালোবাসা আছে। সেই ভালোবাসা নিয়ে এখন আমরা মনেস্ট্রি থেকে নিচের দিকে নামছি, আর সামনেই দেখতে পাচ্ছি রয়েছে ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। মনেস্ট্রির ডান দিক থেকে যে তোরণটা করা রয়েছে ওটা হলো এই ডাইভার্সিটি হেরিটেজ সাইটে ঢোকার মেন গেট, কিন্তু আমরা যেহেতু বাঁদিকের রাস্তাটা দিয়ে এলাম সেই জন্য এখান থেকে এসে এর ভেতর দিয়ে চলে যাওয়া যায়। আসলে ধোত্রে এত রকমের জীববৈচিত্র্য রয়েছে, সেই জন্যই কিন্তু এই জায়গাকে একটা জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে ঘন পাইন বনের মধ্যে দিয়ে, এই রাস্তা দিয়ে প্রায় 10 কিলোমিটার গেলে সালিংবং নামে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে পৌঁছে যাওয়া যাবে। তবে এই অবস্থায় তো 10 কিলোমিটার রাস্তা আমাদের পক্ষে হেঁটে এখন যাওয়া সম্ভব নয়, তবে কিছুটা রাস্তায় হেঁটে গিয়ে অবশ্যই দেখব আর আপনাদেরকেও দেখাবো। সামনের পাইন বনের রাস্তাটা শুধু দেখুন, কি রহস্যময় লাগছে না? ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে এগিয়ে এসেছি। একদম নিস্তব্ধ নিরিবিলি এই জায়গা অনেকটাই কার্শিয়াংয়ের ডাউহিলের সাথে কিন্তু মিল খুঁজে পাচ্ছি। আমাদের কার্শিয়াং সিরিজটা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এরকম একটা পরিবেশে যদি আপনাকে কেউ বলে যে এই আওয়াজটায় ভূত আছে, পাইন গাছগুলোর মাথায় কিছু একটা আছে, সেটা অবিশ্বাস করার সাহস বোধহয় আপনার হবে না। তার কারণ এখানে এই দিনের বেলা দুপুর ঠিক 12:20 সময় এই পাইন গাছগুলোর দিকে তাকাতেই ভয় লাগছে, এত মায়াবী, এত রহস্যময় লাগছে পুরো জায়গাটা। অপূর্ব সুন্দর এই রাস্তাটা দিয়ে একবার অবশ্যই হেঁটে দেখবেন, আলাদা একটা অনুভূতি হবে, এ কথা আমি কথা দিতে পারি। একটুখানি এগিয়ে এসে আমরা একটু অফরোডিং করলাম। এখান থেকে চারপাশের বিউটিটা জাস্ট দেখুন, এত অপূর্ব যে বলে বোঝানো সম্ভব নয়। আর এই রকম একটা ভৌতিক পরিবেশের অভিজ্ঞতা যদি আপনারা আরেকবার নিতে চান তাহলে অবশ্যই আমাদের কার্শিয়াং সিরিজের ভিডিওগুলো দেখে নেবেন। অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন, এখনও দিচ্ছেন। আমি আই বাটনে তার লিস্ট দিয়ে দিলাম, পুরো প্লে লিস্টটা, ওখান থেকে পুরো কার্শিয়াং সিরিজটা দেখে নেবেন, অবশ্যই আপনাদের ওটাও খুব ভালো লাগবে। বেশ কিছুটা রাস্তা এলাম, এই রাস্তাটা দিয়ে হাঁটতে এত ভালো লাগছে কি বলবো। কিন্তু ওই দিকের গ্রাম থেকে একজন আসা ভদ্রলোকের সাথে দেখা হলো, উনি বললেন এখান থেকে আরও প্রায় 9 কিলোমিটার দূরে গ্রাম, আমাদের যেতে ফিরে যেতে একদম মন চাইছে না। আগে থেকে জানলে নিশ্চয়ই সেরকম প্রিপারেশন নিয়ে আসতাম, আর এখন খুব বর্ষা হচ্ছে তো সেই জন্য উনিও বারণ করলেন এতটা রাস্তা যেতে, সেজন্য আমরা ফিরে যাচ্ছি। হোমস্টেতেও কিছু বলা নেই, তো যাই হোক জানা রইলো, আপনাদেরকেও জানানো রইলো। আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের হাতে সময় থাকে ওই গ্রামটা থেকে একবার ঘুরে আসার। ওখানে কিন্তু থাকার কোনো জায়গা নেই, হ্যাঁ, ওখানে হোমস্টে তৈরি হচ্ছে। আচ্ছা, আর যদি আপনাদের কাছে গাড়ির অপশান থাকে সেক্ষেত্রে এখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে। ওই বড় যে চওড়া রাস্তাটা ওটা দিয়ে গাড়ি করে আপনারা গ্রামটা ঘুরে দেখে আসতে পারবেন। অফরোড থেকে মেন রোডে এসে আমরা আরও খানিক দূর এগিয়ে গেলাম। রাস্তা ধরে যত আমরা এগোতে লাগলাম রাস্তা হয়ে উঠল আরও রঙিন, জঙ্গল হয়ে উঠল আরও ঘন, আরও গভীর। জঙ্গলের পথ ধরে আমরা প্রায় 3 কিলোমিটার এগিয়ে চলে এসেছিলাম।
খানিক দূর আসার পর মানে প্রায় 2-2.5 কিলোমিটার পর আমরা পেলাম এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিল। আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এখন বাজে দুপুর 1টা, গিয়ে লাঞ্চ সেরে নেব। এখন বেরোচ্ছি এই যে মেন তোরণটা যেটা বলছিলাম আর কি, এই মেন তোরণটা দিয়েই ঢুকতে হয়, আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম। তো এখানে লেখা রয়েছে ধোত্রে মেডিকেল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। তো এর ভেতরে ঢুকে আমরা তো কোনো মেডিকেল প্ল্যান্ট দেখতে পাইনি, যতটা গেছি আপনাদেরকে তো দেখালাম, হয়তো নিশ্চয়ই ভিতরে রয়েছে। তো যাই হোক, ভিতরটা কিন্তু বেশ সুন্দর, আপনারা এর ভেতরে বেশ খানিকটা ট্রেল করে যেতে পারবেন, ভালো লাগবে। সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এখন তাড়াতাড়ি হোটেলে গিয়ে লাঞ্চ সেরে আবার বেরোনো যাক। ওয়াচ টাওয়ার থেকে আমরা নেমে এসেছি, এই তিন মাথার যে মোড় মেন বাজার, সেখান থেকে নিচের দিকে যে রাস্তাটা ডান দিকে নেমে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এলাম। এই রাস্তায় চলে যাচ্ছে সোজা মানেভঞ্জন সুকিয়া পুকুরির দিকে। মানে সান্দাকফু ট্রেক যারা করেন বেশিরভাগই তো মানেভঞ্জন থেকে শুরু করেন, তবে চাইলে আপনারা এই ধোত্রে থেকেও শুরু করতে পারেন। এই পথ ধরেই কিছুটা এগিয়ে আসলে সামনেই পড়বে দার্জিলিং ফরেস্ট ডিভিশনের একটি অফিস কাম বাংলো। আমরা যখন এসছিলাম দরজা খোলা থাকায় আর ভিতরটা খুব সুন্দর দেখতে লাগছিল বলে ভিতরে ঢুকেই আমরা কিছু ভিডিও করে এনেছি। ছোট্ট সুন্দর সাজানো একটা গ্রাম, আর তার মধ্যে থেকে এরকম ছোট্ট রাস্তা, সরু রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা হেঁটে ফিরছি। আর গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু প্রায় হোমস্টে হয়ে গেছে, ভীষণ সুন্দর সাজানো গোছানো। এই রাস্তা দিয়ে এখন আমরা যাব আরও একটি মনেস্ট্রির দিকে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা এলাম আমাদের পিছনের ওই রাস্তাটা থেকে, দেখুন পিছনে আমার মনেস্ট্রি দেখা যাচ্ছে, বায়োডাইভার্সিটি সাইটটাও রয়েছে। আর আমরা এখন এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। ওই দিক থেকেই আর একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কয়েক পা এগোতেই আমরা এখন চলে এসেছি সেই যে সুন্দর মনেস্ট্রির কথা বলছিলাম, এই মনেস্ট্রিটাতে। মনেস্ট্রি এখন বন্ধ রয়েছে, তবে দেখছি যদি খোলানো যায় কাউকে দিয়ে। ভিতরে রয়েছে বড় বুদ্ধের মূর্তি এইখানে। গ্রামের মধ্যেই রয়েছে এই মনেস্ট্রিটা। আমরা ভেবেছিলাম বন্ধ আছে, তো আমরা জিজ্ঞেস করতে আন্টি আমাদেরকে বলে দিলেন যে না, খোলাই আছে, দরজা খুলে ভেতরে যাও। পারমিশন নিয়ে জুতো খুলে আমরা এখন ভেতরটাতে যাচ্ছি। বাহ, এরকম সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে এই মনেস্ট্রির মধ্যে, কি অপূর্ব সুন্দর। পুরো মনেস্ট্রির ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা এগোতে লাগলাম আমাদের হোমস্টের দিকে। গ্রামের রাস্তা থেকে দেখা যাচ্ছে মেন রোড এবং তৎসংলগ্ন জনপ্রিয় হোমস্টেগুলিও। ধোত্রের সেরা হোমস্টেগুলিকে নিয়ে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে, আমাদের সাথে থাকুন। ঠিক 1:30টার সময় আমরা লাঞ্চে চলে এসেছি। এই এতদিনের মধ্যে বোধহয় সব থেকে তাড়াতাড়ি লাঞ্চ করতে বসেছি আজকে আমরা। যাই হোক, এখানে দেখি লাঞ্চে কি দিয়েছে। ভাত তো দিয়েছে, ভাতটা একদম অন্যরকম, মানে খুবই ঝরঝরা আর বেশ ফ্রেশ লাগছে। তার সাথে দিয়েছেন এরকম গরম গরম ডাল, এখানে আছে সবজি, পামকিন, হ্যাঁ না, কুমড়োর তরকারি, হ্যাঁ, আর এখানে ডিমের কারি। সবগুলো খুব ফ্রেশ, দেখে ভালো লাগছে। এখানে রয়েছে পাঁপড়, আর এখানে স্যালাড রয়েছে, শসা পেঁয়াজ লেবু লঙ্কা, আর এখানে তো এই ম্যান্ডেটরি আচারটা রয়েছে। তো এখন ডাল আর সবজি দিয়ে শুরু করা যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেলি, আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেই ঘরে গেছি বেশ ঝেঁপে বৃষ্টি এসছিল,
আর সেই সুযোগে আমিও একটু ভাত ঘুম দিয়ে নিয়েছি। মানে 2টো থেকে 3টে পাকা 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর উঠে তারপরে দেখলাম বাইরেটা বেশ চকচকে হয়ে পরিষ্কার হয়ে গেছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি এই টংলুতে যাওয়ার রাস্তা ধরে খানিকটা রেকি করতে, কারণ আগামীকাল তো আমরা এই রাস্তা ধরেই যাব। তবে এখন বাইরে বেরিয়ে দেখছি কিন্তু বেশ ঠান্ডা, মানে এখন প্রায় 9-10 ডিগ্রি ফিল হচ্ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে যেহেতু এই রাস্তা দিয়ে আগামীকাল আমরা যাব, সেজন্য একটু রাস্তাটা ঘুরে দেখে আসছি। পাইনের বনের মধ্যে দিয়ে হাঁটছি, অসাধারণ লাগছে। এবং শুনলাম যে সামনে নাকি একটা স্কুল আছে, দেখি যদি পারি ওই স্কুলটা পর্যন্ত যাব একটু দেখে, তারপরে আবার ব্যাক করব। আশপাশটা দেখতে দেখতে বিকেলবেলা হাঁটতে ভীষণ ভালো লাগছে। দেখুন, 2 পা হাঁটতে না হাঁটতেই আমরা পৌঁছে গেছি এই যে স্কুলের কথা বলছিলাম সেই স্কুল মাঠে। কি অসাধারণ সুন্দর জায়গায় এই স্কুল, আর তার সামনে কত বড় একটা খেলার মাঠ। কি ভালো লাগছে, এখন আবার একটু একটু করে রোদও উঠছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এখান থেকে আশপাশের ভিউটা দেখুন, এটা হচ্ছে খেলার মাঠ, হ্যাঁ, প্লেগ্রাউন্ড। এইসব জায়গায় মানে খেলাধুলা করে যেসব বাচ্চারা বড় হবে পড়াশুনো করে, আলাদাই লেভেলের লাকি সত্যি। চারপাশে এই সব দেখতে দেখতে, এইরকম একটা ভিউ দেখতে দেখতে। ধোত্রে ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল, এটা একটা প্রাইমারি স্কুল। এতখানি রাস্তা হেঁটে এসে দারুণ একটা অনুভূতি হচ্ছে, সেটা তো আর আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। সামনে সোজা দেখতে পাচ্ছি টংলুর রাস্তা উঠে গেছে একটু আপ হিলে, ওইখানে আর যাব না। এই পুরো জার্নিটা, মানে ধোত্রে থেকে টংলুর এই পুরো জার্নিটা এবং তাছাড়া এখানকার এবং টংলুর আরও খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও আসছে আমাদের পরের পর্বে। তাই আমাদের পরের পর্বটাও দেখুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ ঠিক পরের শনিবার বিকেল 4:30-র সময় আমাদের আরও একটা নতুন ভিডিও আসবে। এই হলো টংলু ট্রেকিং রুট। সোজা এই রাস্তা ধরে চলে গেলেই 5 কিলোমিটার এখান থেকে টংলু পৌঁছে যাবেন আপনি। প্রথম দর্শনেই অপূর্ব সুন্দর এই রাস্তার প্রেমে পড়ে গিয়েছিলাম। শিলিগুড়ি অথবা এনজেপি থেকে ডিরেক্ট শেয়ার গাড়িতে এই ধোত্রে গ্রামে আসতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে চলে আসতে পারেন। স্কুল থেকে ফিরতি পথে আমরা একদম পাইন জঙ্গলের ভিতরের রাস্তা ধরলাম। হঠাৎই মনে হচ্ছিল যেন কোনো সিনেমার শুটিং স্পটে পৌঁছে গেছি। সেই মুহূর্তেই আচমকা আমাদের সামনে এসে যায় বিশাল আকার এক বন্যপ্রাণী। এই ধোত্রের মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। সেটা আপনি গ্রামের মধ্যে একটু পায়ে হেঁটে ঘুরে বেড়ালেই দেখতে পারবেন। দুপাশে হয়ে রয়েছে এরকম সুন্দর চাষাবাদ। এখানে মূলত আলু, ভুট্টা, সর্ষে, মটরশুঁটি এইসবেরই চাষ হয়ে থাকে। তবে এই চাষগুলো শুধুমাত্র বর্ষাকালেই হয়। তবে শীতকালে আসলে বরফের চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা যেতে পারে এই জায়গাগুলোকে। গবাদি পশুপালনও এই অঞ্চলের মানুষের একটি প্রধান উপজীবিকা। সূর্যাস্ত দেখার জন্য আমাদের হোমস্টে থেকে কিছুটা নিচের দিকে আমরা এখন চলে এসেছি মানে নামক এই স্থানটিতে। এখানে রয়েছে 3টে বৌদ্ধ স্তূপ, আর এখান থেকে অপূর্ব সুন্দরভাবে দেখা যায় সূর্যাস্ত এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। সন্ধে নামতেই আমরা চলে এসেছিলাম ধোত্রে বাজারে। এখানে এসে দেখলাম একটি দোকানে বেশ কিছু ধরনের হোমমেড ওয়াইন খুব কম দামে পাওয়া যাচ্ছে। এখানে এই 1 গ্লাস ওয়াইনের দাম হলো 50 টাকা। কিছুক্ষণ পর ফিরে এসে হোমস্টের ছাদ থেকে ধোত্রের রাতের যে শোভা দেখলাম তা কখনো ভোলার নয়। প্রাকৃতিক এবং কৃত্রিম আলোর যে অকৃত্রিম মেলবন্ধন দেখলাম তা মনে থেকে যাবে চিরকাল। একদিকে যেমন দেখলাম ধোত্রের মোহময়ী রূপ, তেমনি পাহাড়ের আরেক প্রান্তে দেখতে পেলাম সোনালি আলোয় ঝলমল করছে আমাদের সবার প্রিয় পাহাড়ের রানী দার্জিলিং।
আজ আমাদের একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই মাত্র কারেন্ট চলে গেছে আর আমাদের ডিনার টাইম। তো ডিনার আমরা আজকে করছি একদম এরকম ক্যান্ডেল লাইট ডিনার। মানে ভাবতে পারছেন পাহাড়ের মাথায় অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়ে এরকম একটা ক্যান্ডেল লাইট ডিনার, ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সিরিয়াসলি দারুণ লাগছে। আচ্ছা ডিনারে কি আছে একবার বলে নি। হ্যাঁ, ভাত আছে, এটা স্কোয়াশ না? স্কোয়াশের সবজি আছে, পাঁপড় আছে, এখানে কি আছে? চিকেন, ডাল আর চিকেন। এখানে হচ্ছে চিকেন। মাংস ভাত খাও, বিশাল ব্যাপার। চলুন তাড়াতাড়ি খাওয়া শুরু করি। দারুণ ভাবে ক্যান্ডেল লাইট ডিনার সারি, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। আপনারাও যদি এক্সপিরিয়েন্স করতে চান তাড়াতাড়ি এখানে চলে আসুন। আর এখানে সব ফ্যামিলির লোকজন রয়েছে, ভীষণ মিষ্টি স্বভাবের, ভীষণ ভালো সকলেই। খুব ভালো লাগছে এখানে থাকার অভিজ্ঞতা, সত্যি খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম ধোত্রে। এখন বাজে ভোর 5:15 আর এখান থেকে আমরা দেখলাম দারুণ সুন্দর সানরাইজ এবং সেই সাথে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ঘুম থেকে জাস্ট উঠেই ছাদে চলে এসেছি। দুদিক দিয়ে, এদিক দিয়ে হয় সানরাইজ আর এদিক দিয়ে এখন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখুন চারপাশটা, জাস্ট দেখুন। এখন আরও ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য আমরা ছুটলাম ওয়াচ টাওয়ারের দিকে। এখন এই সকালবেলা আমরা চলে এসেছি এই ধোত্রের ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে কিন্তু একজনও ট্যুরিস্ট নেই এই মুহূর্তে, আর একদম সুন্দর একটা সানি ডে। এখন কেউ বলবে যে এখন 5:30 বাজে, সূর্য কিন্তু অনেকটা উঠে গেছে। যে সিঁদুরে আভাটা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে সেই আভাটা কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ তার আগেই সানরাইজ হয়ে গেছে। আমরা উঠেছি 5:10, উঠে দেখছি পুরো সাদা হয়ে গেছে, কিন্তু একদম ক্লিয়ারলি ভিজিবল। এখন ওয়াচ টাওয়ার থেকে একদম সামনে, জাস্ট যে সিঁড়ি দিয়ে আপনি উঠে আসবেন তার থেকে একদম সামনে পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জ এখন পুরো ক্লিয়ারলি ভিজিবল। কি যে ভালো লাগছে, মানে ধোত্রে এসে পুরো মন ভরে গেছে। কাঞ্চনজঙ্ঘার আবেশ মেখে আর অসংখ্য ভালো লাগার মুহূর্ত দিয়ে স্মৃতির ঝুলি পূর্ণ করে শেষ করলাম আজকের গল্প। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। এভরি উইকেন্ড প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটা করে নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।